প্রিয় দর্শক, আমরা যাচ্ছি মনু নদীর উপর থেকে। এখানে ব্রিটিশ আমলের ব্রিজ দেখতে পেরেছেন এবং মনু নদীর স্রোত দেখতে পেরেছেন। পারবেন নদী তীরবর্তী জেলাগুলো একসাথে পড়ে গেছে। হাওর তীরবর্তী জেলা, নদী তীরবর্তী এবং সীমান্ত তীরবর্তী জেলা, এগুলো কি কি অসুবিধা সেগুলো সম্পর্কে আপনাদের সামনে কথা বলছেন। যেমন নদী তীরবর্তী জেলাগুলোর প্রধান অসুবিধা হলো প্রতি বছর বন্যা, ভাঙ্গন এবং যাতায়াত সমস্যা, এমনকি কৃষি এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এগুলো প্রতি বছর হয়ে থাকে। প্রতি বছর হওয়াতে এতে গিয়ে যে সম্পদ গড়ে তোলা হয় সেগুলো অনেক ক্ষতি হয়। আসলে প্রতি বছর এরকম ক্ষতি হওয়া স্থায়ী সমাধান আনার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে কি করা যায়? প্রধান সমস্যা সম্পর্কে তুলে ধরছি, তারপরে সমাধান। বন্যা এবং ভাঙ্গন। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে নদী ভাঙ্গন দেখা দেয়, যার ফলে হাজার হাজার মানুষ বসত ভিটা এবং আবাদি জমি হারায়, অর্থাৎ কৃষি জমি হারাতে বসে। এবং কৃষি এবং অর্থনৈতিক ক্ষতির ক্ষেত্রে আকস্মিক বন্যার ফসল তলিয়ে যায় এবং নদীর প্রবল স্রোতে নদী গর্ভে বিলীন হয় বহু স্থাপনা। এগুলো আসলে খুবই দুঃখজনক। তাছাড়া যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার বিঘ্নতা ঘটে। নদী বিভক্ত জেলাগুলোতে বর্ষাকালে নৌকাই একমাত্র ভরসা, যা সময় সাপেক্ষ এবং নিরাপদ যাতায়াতে ব্যাঘাত ঘটায়। এগুলো খেয়াল করতে হবে। সরকারিভাবে স্থায়ী সমাধানের উপায় বের করতে হবে। নদী কেন্দ্রিক অনেক প্রকল্প শুরু হয়েছে, হাজার হাজার কোটি টাকা। যেমন মনু নদী ছাড়াও আরো কিছু কিছু নদীতে অনেক বড় প্রকল্প হয়েছে। সেগুলো সময়মতো সম্পন্ন হয়েছে কিনা বা হচ্ছে কিনা বা হবে কিনা সেগুলো দেখার বিষয়। তাছাড়া স্বাস্থ্য এবং স্যানিটেশন সমস্যা। বন্যার সময় বিশুদ্ধ পানির অভাব এবং স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে। এক্ষেত্রে সমাধানের উপায় যেমন বেড়িবাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণ, নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থায়ী এবং মজুদ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাঁধ নির্মাণ করা। তাছাড়া আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। বনায়ন, যেমন নদীর পাড়ে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা, কারণ গাছের শিকড় মাটিতে শক্ত করে ধরে রাখে এবং ভাঙ্গন রোধে সাহায্য করে। এগুলো করতে পারলে আমাদের জন্য ভালো হয়। যেগুলো নদীর তীরবর্তী বা হাওর তীরবর্তী এবং এই যে পাহাড়ি অঞ্চলগুলোর, এগুলো খেয়াল করতে হবে। আধুনিক অবকাঠামো, যাতায়াতের সুবিধার্থে নদীর উপর স্থায়ী সেতু, খালবার্ট নির্মাণ করা এবং নৌ যোগাযোগ ব্যবস্থা আরো আধুনিকায়ন এবং নিরাপদ করা। এগুলো করতে পারলে নিশ্চয়ই ভালো হয়। এজন্য সকলের অ্যাক্টিভিটিস বা শুভ দৃষ্টির প্রয়োজন রয়েছে। সবসময় পজিটিভ চিন্তাধারা নিয়ে ভালো স্থায়ী সমাধানের উপায় বের করে তা বাস্তবায়ন করতে হবে। বন্যা সহনীয় চাষাবাদ, যেমন বন্যার সময় ভাসমান বেডে শাকসবজি চাষ, বন্যা পরবর্তী সময়ে দ্রুত ফলনশীল ফসলের বীজ কৃষকের মাঝে বিতরণ করা। পাশাপাশি আশ্রয় কেন্দ্র এবং প্রস্তুতি নেয়া, দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত সাইক্লোন এবং ফ্লাড শেল্টার নির্মাণ এবং স্থানীয় মানুষদের আগাম সতর্ক বার্তা উদ্ধার কার্যক্রমের প্রশিক্ষণ। যেমন হাওর অঞ্চলে আমাদের কুলাউড়া উপজেলার মধ্যে হাকালুকি হাওরের মধ্যে কতটি টাওয়ার রয়েছে? আমার মনে হয় এই উপজেলার মধ্যে কোনো টাওয়ার এখনো পাওয়া যায়নি, দেখা যায়নি। যদিও জুড়ি, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, সেগুলোতে টাওয়ার রয়েছে। তবে সবচেয়ে বেশি জায়গা রয়েছে কুলাউড়া উপজেলায়। এই কুলাউড়া উপজেলায় খালুকি হাওর তীরবর্তী কুলাউড়া উপজেলার একাধিক অনেক ইউনিয়ন থাকার পরেও সেখানে অন্যান্য উপজেলার চেয়ে বেশি ওয়াচ টাওয়ার থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করছি। আমাদের সামনে আরো কিছু বিষয় আসছে, যা হাওর বেষ্টিত জেলাগুলোর অসুবিধা এবং তার সমাধানের উপায় সম্পর্কে আমরা কিছু কথা বলবো। সাথে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের যে স্ক্রিনে ডবল ক্লিক করবেন, এতে গিয়ে আমরা বেশ অনুপ্রাণিত হব। এখানে হাওর অধ্যুষিত অঞ্চল যেমন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া তাদের অনন্য প্রাকৃতিক সম্পদের জন্য পরিচিত হলেও ভৌগোলিক এবং পরিবেশগত কারণে বেশ কিছু দীর্ঘস্থায়ী অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। সে সম্পর্কে আমরা কথা বলছি। নিশ্চয়ই অনেক বিষয় জানতে পারবেন এবং এতে সমাধানের উপায় বের করলে দেশের
সম্পদের প্রবৃদ্ধি হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। তার মধ্যে রয়েছে যে অসুবিধা রয়েছে, প্রধান অসুবিধার মধ্যে রয়েছে যোগাযোগ ব্যবস্থার অভাব। যেমন তার টেকসই সমাধানের জন্য বিষয়ে কথা বলবো, তার আগে অসুবিধা সম্পর্কে বলছি। যেমন বছরের প্রায় অর্ধেক সময় হাওয়ার থলিয়ে থাকে, শুষ্ক মৌসুমে প্রায় হাটে পায়ে হাঁটা পথ এবং বর্ষা নৌকা ছাড়া যাতায়াতের কোনো বিকল্প থাকে না, যা শিক্ষা এবং স্বাস্থ্য সেবাকে বাধাগ্রস্ত করে। এগুলো নিয়ে ভাবার বিষয় রয়েছে। নিশ্চয়ই এই বিষয়ে করণীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অকাল বন্যা এবং ফসল হানি, শুধু এখানে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের দিলে হবে না, এটা ক্ষতিগ্রস্তদের স্থায়ী সমাধানের উপায় বের করে দিলে ভালো হয়, উত্তম হয়। কারণ এখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ভর্তুকি দিলে সরকার ভর্তুকি দিয়ে কতটুকু সামাল দিতে পারবেন, সেজন্য টেকসই সমাধান বের করতে পারলে সরকারের ব্যয় কমবে, পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত থেকে বেরিয়ে আসতে পারবেন। যেমন আগাম বন্যা বা পাহাড়ি ডল বোরো ধান কাটার মৌসুমে ব্যাপক ক্ষতি সাধন করে, কর্মসংস্থানের অভাব রয়েছে। হাওরে সাধারণত বছরে একটি ফসল বোরো ধান উৎপন্ন হয়, বছরের বাকি সময় অধিকাংশ মানুষ বেকার থাকেন এবং অনেকেই চরম দারিদ্র্যের নিচে বসবাস করেন। এটা দেখার বিষয়, সরকারিভাবে এগুলো দেখতে পারলে নিশ্চয়ই ভালো হয়। হাওরের যে যে সমস্যা, অর্থাৎ বেশিরভাগ সময় বেকার থাকেন, প্রবাসী যদি না হতেন এই হাওর অধ্যুষিত এলাকার মানুষ, তাহলে এই অঞ্চলগুলো খুবই অবস্থা খারাপ হতো। এই জন্য শিক্ষাক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে কর্মসংস্থানের অভাব থাকার কারণে। এই জন্য এগুলোতে স্থায়ী সমাধান এবং কিভাবে তা সমাধান করতে। প্রিয় দর্শক, দেখছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই চিত্রটা তুলে ধরছি আপনাদের সামনে। নদীর নদীর উপরে, ঠিক উপরে একটি রেল লাইন অতিবাহিত হয়েছে। রেলের ব্রিজের উপর থেকে সরাসরি নিচের অংশ আপনাদের সামনে তুলে ধরছি। এই যে পানিটা যাচ্ছে, পানির স্পিড আপনারা দেখতে পাচ্ছেন, কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, তারপরও এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। অনেক কিছু সুন্দর এবং অসুন্দর সব মিলে, দুঃখজনক বিষয় এবং সুখকর সবকিছু মিলে আমরা এইভাবে আপনাদের সামনে বিভিন্ন চিত্র তুলে ধরি। এমত অবস্থায় আপনারা দেখছেন এই নদীর অবস্থা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানকার অবস্থা, আমরা আরো সামনে যাচ্ছি, ফিরছি, অনেক কিছু তুলে ধরেছিলাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এবং এমত অবস্থায় আমরা আপনাদের সামনে অনেক কিছু রিস্ক নিয়ে নদীর উপর থেকে তুলে ধরছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এবং আরো কিছু দৃশ্য তোলার জন্য আমরা সামনে যাচ্ছি। এবং এমত অবস্থায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি কি দেখছেন এবং কেমন লাগছে জানাবেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে এবং সৌন্দর্য দেখার পাশাপাশি দুঃখও লাগবে। কারণ এখানে যারা বসবাস করেন তাদের জনজীবন কতটুকু কষ্টে যাবে আর গিয়েছে সেগুলো সম্পর্কে জেনেছেন। এই হচ্ছে নদীর অবস্থা এবং নদীর যে অবস্থা দেখতে পাচ্ছেন, আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। অনেক ভিন্ন ভিন্নভাবে এই ভিডিওটি ধারণ করছে, এই কারণে যে আমাদের বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ এই অবস্থায় দেখতে চাচ্ছেন এগুলো। আসলে নদীর যে অবস্থা সেগুলো দেখানোর পাশাপাশি আমরা আপনাদের সামনে আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। আমরা যাচ্ছি সামনে, আরো দৃশ্যটা এই দেখছেন। এভাবে আমরা আপনাদের সামনে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি। এই পরিস্থিতি সম্পর্কে আপনাদের অবগত করার জন্য এবং নদীর পার্শ্ববর্তী ব্যক্তিবর্গ দেখছেন, তারা এদিকে বাইক নিয়ে চড়ছেন এবং আমাদের ফলো করছিলেন। মত অবস্থা, এই যে অবস্থা কেমন দেখাচ্ছে জানাবেন এবং আপনাদের সামনে তুলে ধরছি অনেক বিষয়। যাই হোক, আমরা আরো
জুম আউট করে বা জুম ইন করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে অনেক অনেক গরমের মধ্যে কিছুটা বৃষ্টি হয়েছিল। এই গরমের মধ্যে আমরা পরবর্তী সময় কোন জায়গায় তুলে ধরবো জানাবেন। এই মুহূর্তে আমরা ঠিলাগাঁও ইউনিয়নের খটারকুনা গ্রামে, খটারকুনা বাজারের পার্শ্ববর্তী এই রেল লাইনের পাশে, যে ব্রিজের পাশে আপনারা এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি, যা কুলাউড়া উপজেলা অন্তর্ভুক্ত। রাজনগর এবং কুলাউড়া উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয় বন্যা কবলিত। এই যে বন্যার স্রোত বা বন্যার যে এভাবেই পানি যাচ্ছে, সেই স্রোত অর্থাৎ যে ছোটবেলায় যখন আমরা শুনতাম বাবা দাদার নানার কাছ থেকে, যদিও আমার নানা এবং দাদা পাইনি, কিন্তু অন্যান্য যারা ছিলেন তাদের এলাকার আহ, বৃদ্ধ বয়স্ক মুরব্বীদের কাছ থেকে শুনেছি। ওনারা বলছেন যে নদী গুলাটে পানি থাকলে তার মানে নদী, মনু নদীর বাঁধ ভেঙেছে, বাঁধ ভেঙে এই পানিটা আসছে। আরেকটা ইস্যু হচ্ছে নদীর স্রোত থাকলে পানি বাড়বে। এটা স্রোত বলতে দুইটা কারণে, বা এক সময় স্রোত থাকলে কমে, এক সময় বাড়ে, এই দুইটা। এখন এই যে স্রোতটা নিশ্চয়ই পানিটা এই অবস্থায় দেখছেন অনেক কিছু। 2 দিন আগে অনেক পানি বাড়ছিল, এখন কিছুটা কমছে, আমার মনে হচ্ছে কমবে। তো সবকিছু মিলে এভাবেই জনজীবন। তো এই যে পাহাড়ি অঞ্চলের মানুষ দরিদ্র হচ্ছে, টিলা পাহাড় অঞ্চল, তাছাড়া হচ্ছে হাওর অঞ্চলের মানুষ, এবং বিভিন্ন হাওর ছাড়াও যে নদী তীরবর্তী মানুষ, যেগুলোর মূল বড় নদী থাকে, বড় নদীর পাড়ে বা আশেপাশে যত বসত বাড়ি থাকে, সেগুলো আসলে উন্নত হয় না। উন্নত হলেও আবার অবনতি ঘটে, কারণ এই এলাকার যত উৎপাদন হয়, এক সময় সম্পদ গড়লেও সেগুলো আবার নদীতে বিলীন হয়ে যায়। সরকার ভর্তুকি কত দিবে? ভর্তুকি দিলে সরকারের টাকাই তো জনগণের টাকা, কারণ জনগণের ভ্যাট ট্যাক্সের মাধ্যমে অর্থ উপার্জন আহরণ করা হয়। এই জন্য সবকিছুর মূল্য হচ্ছে ক্ষয়ক্ষতি হ্রাস করা। ক্ষয়ক্ষতি হ্রাস করতে গেলে কি কি করণীয়, সেগুলো ভাবতে হবে। তো আমরা আপনাদের সাথে রয়েছি। এখানে দেখছেন, প্রিয় দর্শক, দেখছেন নদীর তীরবর্তী গ্রাম অঞ্চল। আমি ডান পাশে আপনাদের সামনে তুলে ধরছি, এবং বাম পাশের পানি বন্যায় কবলিত যে অবস্থা, এগুলো গুলাটে পানি, নিশ্চয়ই এগুলো মনু নদীর পানিগুলো এভাবে। তো এই পানিটি বৃদ্ধি হলে নিশ্চয়ই বসতবাড়ির আরও ক্ষতি হবে। সেই বিষয়ে আপনারা দেখছেন। এই ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য আমাদের চ্যানেলে একাধিক ইনফরমেশন রয়েছে, যেগুলো আপনারা দেখলে নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। তো এই মতাবস্থায় আপনারা দেখছেন, এই জায়গায় অনেক বিষয় তুলে ধরেছি। তথ্যগুলো কেমন লাগলো জানাবেন। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি এদিকে, ওই পানি স্রোত দেখতে পাচ্ছেন, এবং নদীর তীরবর্তী জায়গাগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করছি। নিশ্চয়ই সেগুলো দেখতে পাচ্ছেন, এবং আমরা আরও কিছু দৃশ্য তুলে ধরব। নদী ভাঙ্গন রোধ, বন্যা কবলিত এলাকা, পাশাপাশি আরও কিছু বিষয় আমরা তুলে ধরি। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, এবং পাহাড়ি অঞ্চলের পাশাপাশি হাওর অঞ্চল বা হাওরের পশু পাখি থেকে শুরু করে অন্যান্য যত ধরনের জীবজন্তু বা প্রকৃতি রয়েছে, প্রকৃতির কী কী ক্ষতি হয় সেই সম্পর্কে আমরা বিভিন্ন চিত্র তুলে ধরি। নিশ্চয়ই এগুলো আপনারা দেখছেন, এবং পানির স্রোত দেখতে পাচ্ছেন। আমরা আরও কিছু দৃশ্য দেখাবো নদীর পার্শ্ববর্তী জায়গা। প্রিয় দর্শক, দেখছেন যত ধরনের ঘোলাটে পানি থাকবে, সেই পানিগুলো কোন নদীর পানি কোন নদীতে গড়িয়েছে সেগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই যে পানিগুলোর অবস্থা দেখছেন, কতটুকু পানি মোটামুটি কম এখন রয়েছে। এই উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে যে দাগের উপরে এরকম উঠেছে, এবং পানির স্রোত কতটুকু ছিল, এই ঘাসের অবস্থা দেখে আপনারা বুঝতে পারবেন। এই দেখছেন, এবং এই জায়গার পানি, এবং কিভাবে স্রোতের পানি কিভাবে কঠিন অবস্থা ছিল, সেগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন।
এই হচ্ছে নদীর তীরবর্তী এই জায়গাটার অবস্থা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিলেটের বিভিন্ন নদ নদী, খাল বিল, তাছাড়া বিভিন্ন হাওর সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরি। পাহাড়ি অঞ্চল এবং নদী তীরবর্তী স্থান, পাশাপাশি এখানে হাওর অঞ্চল, এইগুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। তো দেখতে পাচ্ছেন আমরা এই নদীর অংশটা দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে। এই বিষয়টি দেখতে পাচ্ছেন, কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমরা এই অংশ দেখাচ্ছি। একটু আমি ডান পাশে একটু সরার চেষ্টা করছি, সাথে থাকবেন। এমত অবস্থায় আমি আপনাদের সামনে এই অংশটা দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখতে পাচ্ছেন নদীর যে পাশ দিয়ে যাচ্ছি, এবং আমরা এই ট্রেনের বা রেল লাইনের একটি ব্রিজ রয়েছে, ব্রিজটা অতিক্রম করতে পারবো কিনা বুঝতে পারছি না, এবং আমরা সামনে যাচ্ছি, সাথে থাকবেন। এই দেখছেন, এই অংশটুকু দেখানোর জন্যই মূলত আপনাদের সাথে যুক্ত হওয়া। ক্লিয়ার আসছে কিনা তারপরেও, এই ব্রিজটা হয়তো এখানে গাছপালা না থাকলে দেখানো যেত, সাথে থাকবেন। দেখছেন প্রিয় দর্শক, সেতুটি কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন। আমি এভাবেই যাচ্ছি, ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং ব্রিজের যে অংশের যে স্রোত রয়েছে, স্রোতটা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, তারপরেও আমি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি, এবং এখান থেকে অনেক কিছু অবজার্ভ করার মতো। এই হচ্ছে পানি, দেখতে পাচ্ছেন। দেখছেন প্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে দেখাচ্ছি এই যে জঙ্গলের মধ্যে মনে হবে, তবে জঙ্গলের মধ্যে না, আমরা এখানে খুব কাছাকাছি আসছি একটা ব্রিজ, যেখানে ব্রিটিশের ব্রিজের মতো যারা রেল লাইন তৈরি করেছেন, বিভিন্ন নদী, উপনদী, শাখা নদী যাই বলেন, সেগুলো অতিক্রম করে যেতে হয় বিভিন্ন রেল লাইন। সেই রেল লাইন ঘেঁষা এই রেলের দৃশ্য দেখানোর জন্য, এবং পানির স্রোতও দেখতে পারবেন, সাথে থাকবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এমত অবস্থায় আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব কাছাকাছি চলে আসছি। ট্রেন একটা ছিল, কিছুক্ষণ আগে গিয়েছে, হয়তো সেই সময় মতো এই জায়গায় যদি আসতাম তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পারতেন, এবং আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো আমরা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখছেন কি সুন্দর টুপরদ্রু, হ্যাঁ, এমত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সাথে থাকবেন। দর্শক, দেখছেন আমরা ব্রিজ অতিক্রম হব। ক্যামেরাম্যান উনি হয়তো ব্রিজটা অতিক্রম হতে পারবেন না, কিছুটা ভয় পান, কারণ রেল লাইনের ব্রিজ আপনারা জানেন কতটুকু হয়। তো এমত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করছি, এবং এই পাশটা আমরা দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবেন। এদিকে আমি ঘুরবো। এই অবস্থায় আপনারা দেখছেন অনেক সুন্দর নান্দনিক দৃশ্য, সেই মনু নদীর উপরে যে বৃষ্টি আমরা বৃষ্টিতে দাঁড়িয়ে কথা বলছি, এবং এমত অবস্থায় এই ব্রিজ কি সুন্দর। এবং প্রিয় দর্শক, দেখছেন খুব সুন্দর ট্রেন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন, আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। ট্রেনটা আসছে, খুব কাছে চলে আসছে, এমত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ট্রেনটি যাচ্ছে এদিকে। তো ট্রেনের অবস্থা, দুইটি ট্রেন গিয়েছে এই মুহূর্তে। একটি ট্রেন হচ্ছে আমাদের পিছনে গিয়েছে, একটি ট্রেন সামনে, অর্থাৎ এই মুহূর্তে যে ট্রেনটি গিয়েছে আমার মনে হচ্ছে পারাবত এক্সপ্রেস হবে হয়তো, এটা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে
বিভিন্ন দৃশ্য তুলে ধরবো, সাথে থাকবেন। মনু নদীর অনাকাঙ্ক্ষিত, যেটা মনু নদীর স্রোতটা দেখানোর উদ্দেশ্যেই আমরা আপনাদের সামনে যুক্ত হয়েছি। এমত অবস্থায় নদীর পানি কিভাবে প্রবাহিত হচ্ছে বিপদসীমার মধ্যে এবং বিপদসীমার নিচে উপরে, এই হঠাৎ বাড়ে কমে, এই এমত অবস্থায় আপনাদের সামনে দেখাচ্ছি। সামনে থাকবেন, আমরা আপনাদের সামনে আরো কিছু দৃশ্য দেখাবো, সেগুলো তুলে ধরবো, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। এবং এমত অবস্থায় আমরা আপনাদের সামনে দেখাচ্ছি অনেক কিছু। যাই হোক, ট্রেনে যদি আসে তাহলে সাদেক ভাই আমাকে নক দিবেন, আর আমি আরো ঝুঁকি নিয়ে এই মত অবস্থায় এই ভিডিও ধারণ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এবং উপর থেকে একটু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে কতটুকু আপনারা দেখতে পারবেন বুঝতে পারছি না, তারপরেও আমি কথা বলে যাচ্ছি, দুইটি ঝুঁকি নিয়ে যাচ্ছি। একদিকে কথা বলছি, একদিকে ভিডিও ধারণ করছি। সময়ের অপচয় রোধের জন্য মূলত এটা করছি, এই কারণে যে আমরা আপনাদের সামনে বিভিন্ন দৃশ্য দেখাচ্ছি। দেখছেন নদীর স্রোত এবং নদীর যে অবস্থা, খুব বেশি পানির যে অবস্থা, এই দেখছেন পানির গতিটা কতটুকু দেখতে পাচ্ছেন, আমরা বুঝতে পারছি না। তারপরেও মজার বিষয় হচ্ছে, এখানে ট্রেনের ভিডিও ধারণ করেছি, নিশ্চয়ই দেখতে পারবেন। এবং আমরা আপনাদের সাথে আরো কিছু দৃশ্য যুক্ত করছি, এবং অবশ্যই আপনারা দেখছেন। এই জায়গায় আমরা আপনাদের সামনে পরিবেশ, প্রকৃতির পাশাপাশি নদীর ভয়াবহতা তুলে ধরার জন্য মূলত এখানে আসছি। নদীর সাউন্ড কিভাবে হচ্ছে, সবকিছুর মিলে এখানে এই অবস্থা। এবং নদী শাসন, নদী কিভাবে শাসন করতে হয়, নাকি নদী আমাদেরকে শাসন করছে। সভ্যতার বিকাশ ঘটেছে নদীকে কেন্দ্র করে, সেজন্য নদীর এই যে নদীর অবস্থা কিভাবে প্রপারলি এগুলো ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়, সেগুলো আমাদের ভাবার বিষয়। দেখতে পাচ্ছেন অনেক কিছু সৌন্দর্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি, নানা সৌন্দর্য এবং পাশাপাশি দুঃখজনক বিষয়ও, যেগুলো আসলে পানির স্রোত আপনারা দেখতে পারবেন। এই দেখছেন পানির স্রোত হয়তো দেখা যাচ্ছে না। এই জায়গায় যদি আমি একটু অংশ তুলে ধরি, তাহলে এই অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু এই এই অবস্থায়। এবং আমার যে মোবাইলটির নিচে পড়ে গেলে বুঝতে পারছেন কতটুকু ক্ষতি হবে। সবকিছু ঝুঁকি নিয়েই মূলত এখানে সংযুক্ত হওয়া। তো আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবেন। সেই স্রোত দেখানোর মাধ্যমে আমরা এখান থেকে ফিরছি। অনেক কিছু দেখাবো, মানে কুলাউড়া উপজেলা, রাজনগর উপজেলার পাশাপাশি মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীর তীরবর্তী স্থান, পার্শ্ববর্তী বন্যার অবস্থা, ভয়াবহতা, সৌন্দর্য এবং দুঃখ কষ্ট সবকিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত যুক্ত হব।